তো আশা করি সবাই ভালো আছো। আহ আজকে আমরা নতুন শুরু করছি। তো আমরা প্রথমেই আহ বাংলা প্রথম পত্রের একটি অধ্যায় দিয়ে শুরু করব। বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো ক্লাস শুরুর আগে আমি কিছু নিয়ম বলে দিই। প্রথমত তোমরা আহ মনে রাখবে যে যেহেতু এটা একাডেমিক থেকে অ্যাডমিশন, এই উদ্দেশ্যে আমি পড়াচ্ছি। তোমার একই সাথে যেন একাডেমিক পড়াশোনা এবং অ্যাডমিশনের পড়াশোনা দুটোই হয়। তো আমরা দেখব যে অ্যাডমিশন টেস্টের পরীক্ষাতে 80% টু 90% প্রশ্ন আসে বাংলা প্রথম পত্র থেকে, বাংলা দ্বিতীয় পত্র থেকে 20 to 10%। তো এজন্য আমরা বাংলা ফার্স্ট পেপার বইটা একদম খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ব। এটা আমাদের খুব কাজে দিবে। আর আমি যে লাইনগুলো এখানে দাগিয়ে দিব তোমরা সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়বে, এবং আশা করি এটাতে তোমাদের একটা ভালো প্রস্তুতি তৈরি হবে। এবং যারা গাইড পড়ো, আমি প্রথমে বলবো বাংলা প্রথম পত্র থেকে প্রথমে গাইড পড়বে না, গাইড পড়বে পরে। আগে প্রথম পত্রটা ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তারপরে তুমি গাইড পড়ো। গাইড বাজারে অনেক গাইড আছে, তোমার যত খুশি গাইড পড়তে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আগে মূল বইটা ভালো করে পড়বে। মূল বই থেকে সব প্রশ্ন আসবে, মূল বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তাই আমাদের এটা সবসময় মনে রাখতে হবে যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো বা বোর্ড এক্সাম, সবসময় মূল বই থেকে প্রশ্ন আসবে। তো আমরা প্রথমেই যে উম, প্রবন্ধটি দিয়ে শুরু করব সেটি বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো তার লেখা আহ, উম, উপন্যাস মূলত বাংলা সাহিত্যকে বেশি সমৃদ্ধ করেছে। আমরা জানি তার অনেকগুলো উপন্যাস আছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো আমাদের এই অ্যাডমিশন টেস্টে অথবা আমাদের এখনকার যে বোর্ড এক্সামে, দুটোতে জায়গাতেই এই লেখক পরিচিতি থেকে অনেক প্রশ্ন আসে। আমরা তাই যদি লেখক পরিচিতিটা খুব ভালো করে পড়ে থাকি, তাহলে আমরা এখান থেকে অনেক প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো। তো প্রথমেই দেখো আমি বলবো যেটা, যে আমি যেই লাইনগুলো দাগিয়ে দিব তোমরা সেই লাইনগুলো ভালো করে দাগানোর চেষ্টা করবে, কারণ এখান থেকেই তোমাদের পরীক্ষাতে কমন আসবে ইনশাল্লাহ। তো দেখো প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নামটার সময় অনেকেই আমরা ভুল লিখি। বঙ্কিম বানানটা আমরা এভাবে লিখি বঙ্কিম, হ্যাঁ বঙ্কিম এভাবে লেখা যাবে না। ঠিক আছে, আমার বঙ্কিম এটা এখানে মানে কি, এটা মানে হচ্ছে যে উ যোগ ক। ঠিক আছে, তাই ক দিয়ে আমাকে এভাবে লিখতে হবে, এর সাথে এভাবে করে কটা এভাবে দিতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এই যে এটা অনেকে টয়ের সাথে ফলা যুক্ত করে দেয়, এটা হবে না। এই যে দেখো টয়ের সাথে এভাবে একটা আকরা যুক্ত হয়েছে, এটা মানে হলো ট যোগ ট। ঠিক আছে, মানে চট্ট, ট ফলা। অনেকে কি করে ভুলে এটার সাথে নিচে এইভাবে একটা দিয়ে দেয়, এইটা মানে হচ্ছে যে তোমার ট যোগ ফলা। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এটাই শুদ্ধ, এটা কি ভুল। চট্টোপাধ্যায়ের নামের বানানে আমরা এই জিনিসটা কি সচেতন থাকবো। তো লেখক পরিচিতি দেখো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 খ্রিস্টাব্দের 26শে জুন পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই যে তিনি কোন গ্রামে জন্মগ্রহণ করেন, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বিসিএস পরীক্ষায় এসেছিল। যা সম্ভব 31 অথবা 33 বিসিএস প্রশ্ন এই প্রশ্নটা এসেছিল যে কোন গ্রামে, নিম্নের কোন লেখক কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। এইটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কারণ কি তিনি ভারতীয় উপমহাদেশে প্রথম বিএ পাশ ব্যক্তি। ওকে, তাও কি তাকে 5 নাম্বার গ্রেস দিয়ে, মানে 5 নাম্বার বাড়তি নাম্বার যুক্ত করে তাকে পাশ করানো হয়েছিল। তো বাংলা বা আমাদের এই ভারতীয় উপমহাদেশে প্রথম এই ইয়া পাস ছিল কি, বিএ পাস ছিল বঙ্কিম।
তো তিনি ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের কে একজন ছিলেন, এই যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন ছিলেন। এবছরই তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। ওকে, তখন এই যে দেখো ডেপুটি ম্যাজিস্ট্রেট এই পদেই তিনি সারা জীবন চাকরি করেছিলেন, তার কোনো প্রমোশনও হয় নাই, কিছু হয় নাই। হ্যাঁ, এই পদেই তিনি কি সারা জীবন চাকরি করেছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। নিম্নের কোন লেখক ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন, অথবা বঙ্কিমচন্দ্র লেখালেখির পাশাপাশি আর কোন পেশায় নিযুক্ত ছিলেন। তাই এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, মার্ক করে রাখো। তো বঙ্কিমচন্দ্র 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকার কবিতার মাধ্যমে তার সাহিত্য জগতে প্রবেশ করেন। তাহলে কিসের মাধ্যমে প্রবেশ করেছিলেন? কবিতা প্রকাশের মধ্যে দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করেছিলেন। কোন পত্রিকায়? সংবাদ প্রভাকর পত্রিকায়। তার সাফল্য প্রধানত উপন্যাস ও প্রবন্ধ রচনায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন, মার্ক করে রাখো, যে বঙ্কিমের সাফল্য মূলত কোন ধরনের প্রবন্ধ বা সাহিত্যে। তো বাংলা ভাষার ইউরোপীয় ধাঁচের শিল্পসম্মত সার্থক উপন্যাস রচনার কৃতিত্ব তারই। তিনি তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনীকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে গণ্য করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, মার্ক করো। তাহলে আমাদের বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের নাম দুর্গেশ নন্দিনী, এবং সেটা কে লিখেছিলেন? বঙ্কিম। ওকে, এবং সেটা কেমন ছিল? ইউরোপীয় ধাঁচে শিল্পসম্মত সার্থক, ঠিক আছে। তার অন্যান্য উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে কপালকুণ্ডলা, হ্যাঁ, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, দেবী চৌধুরানী রাজসিংহ বিশেষভাবে কি উল্লেখযোগ্য। তার একটা ইংরেজি উপন্যাস ছিল রাজমোহনস ওয়াইফ, তিনি প্রথমে এটা কি ইংরেজিতে লিখেছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন যে কি এই উপন্যাসটা সাধারণ মানুষ করতেছে না, গ্রহণ করতে পারবে না, বা সাধারণ মানুষের ইংরেজির প্রতি অত আগ্রহ নাই, তাই এটা প্রকাশ করা হয় নাই। তাই জীবদ্দশায় তিনি এই গ্রন্থাকারে এটা কি প্রকাশ করেননি। তবে তার লেখা এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে কি তার আহ, ইংরেজি উপন্যাসের নাম কি? রাজমোহনস ওয়াইফ। তো বঙ্কিমচন্দ্র ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেন। বিজ্ঞান রহস্য, এটা মার্ক করো, এটা তার খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র এবং বিবিধ প্রবন্ধ তার প্রবন্ধ গ্রন্থ। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ তোমাদের এই যে যে বাংলা নব্য লেখকদিগের প্রতিনিবেদন, এটা তার একটি প্রবন্ধ। তাই তাই প্রবন্ধগুলো আমাদের কি কি বই আছে? বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণ চরিত্র এবং বিবিধ। কমলাকান্তের দপ্তর, মুচিরাম গুড়ের জীবনচরিত, হাস্যরসাত্র নকশা জাতীয় গদ্য রচনা। নকশা জাতীয় মানে অনেকটা গল্পের মতো করে কি গদ্য রচনা করে। তাহলে তোমাদের এটা প্রশ্ন এসেছিল, কমলাকান্তের দপ্তর কোন জাতীয় সাহিত্য? এটা হবে কি নকশা জাতীয় গদ্য রচনা। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা প্রকাশকে তার অনন্য কীর্তি বলে গণ্য করা হয়। এই যে যে বঙ্গদর্শন, তাহলে তো এটার সাথে তিনি কি সম্পাদনা করেছেন? বাংলা কথা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট বলে খ্যাত। ওকে, তাহলে এখানে দেখো, আমি যদি গাইড বই যারা আছে তোমাদেরকে যদি দেখাতে পারবো যে তোমরা গাইড বই খুলে নিজেরাও দেখতে পারবে, এই যে কয়েকটা ইনফরমেশন আছে, এই এখান দিয়ে প্রায় 100+ কি এমসিকিউ তারা ওখানে তৈরি করছে। তো কোনো দরকার নাই, তুমি 100+ এমসিকিউ মুখস্থ করার চাইতে এই যে কবি পরিচিতি বা লেখক পরিচিতি, এটা ভালো করে পড়লে অনেক বেশি কি তুমি জানতে পারবে। তো বঙ্কিমচন্দ্র 1894 খ্রিস্টাব্দে 8ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন। ওকে, তাহলে এই ছিল তার লেখক পরিচিতি। আমরা এখন আলোচনা করব তার প্রবন্ধ, বাংলার নব্য লেখক দিগের প্রতি নিবেদন। তো এই প্রবন্ধে তিনি মোট 13টা কি নিবেদন করেছেন, বা 13টা বিষয়ে সচেতন থাকতে বলেছেন নতুন লেখকদেরকে। এবং সেই বিষয়গুলো কি কি আমরা আজকে সেগুলোই আলোচনা করব। তো তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের এখানে আমাদের মেয়াদটা হবে ইনশাল্লাহ, আমি যতদিন আল্লাহ আমাকে ক্লাস নেওয়ার সামর্থ্য দিবে, আমি ততদিন পর্যন্ত কি প্রতি সপ্তাহে একদিন করে শনিবার দিন কি আমরা এই ক্লাসটা করব। বাই এনি চান্স যদি শনিবার দিন কোনো কারণে ক্লাস করাতে না পারি, তাহলে আমি অন্য যে কোনো একদিন কি ক্লাসটা ব্যাকআপ দিয়ে দিব। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে ক্লাস করব, ক্লাস করার পর নিজেরাও কি
আবার পড়বো। আমি যেভাবে যেভাবে দাগিয়ে দাগিয়ে পড়াচ্ছি, যেভাবে নোটগুলো নিচ্ছি, তোমরা এগুলো খাতায় নোটগুলো লিখবে না, তোমরা বইতেই নোটসগুলো লিখবে। আমি এখানে যেভাবে দাগিয়ে দিলাম তোমরাও ঠিক সেভাবে বইতে দাগিয়ে দাগিয়ে পড়বে। কারণটা কি খাতায় না লিখতে বলতেছি কেন? কারণ হচ্ছে যে তুমি খাতায় যখন এগুলো লিখবে খাতাটা হারিয়ে যাবে। হ্যাঁ, তাই বইতেই তুমি যদি নোটস নিয়ে রাখো, দরকার হলে এখানে ছোট ছোট স্টিকার নোট আছে, সেই স্টিকার নোটগুলো নিয়ে রাখো, সেগুলো তোমার কি কাজে দিবে। এবং আমাদের যেহেতু আমি সপ্তাহে একটা করে ক্লাস নিব, ক্লাসটা একটু লং টাইম হবে, 1.5 ঘন্টার মতো এক মতো হবে, সেটা মাথায় রেখে তোমরা কি ক্লাসগুলো করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টসে জানাবে, আমি সেখান থেকে কি অ্যাপ্লাই অ্যান্সার করার চেষ্টা করব। আর পাশাপাশি তোমরা এখানে যারা যারা ক্লাস করতেছো, আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকেও এই ক্লাসটাতে বা কোর্সটাতে অ্যাড হতে ইয়ে করবে। 1.5 ঘন্টার মতো এক কত হবে সেটা মাথায় রেখে তোমরা কি ক্লাসগুলো। তা আমি এটা আসলে একটু ইয়ে করে দেখতে চাচ্ছিলাম যে ক্লাসগুলো হচ্ছে কি হচ্ছে না, মোবাইল থেকে দেখেছি। তো যারা যারা ক্লাস করতেছো তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কি এখানে প্রশ্ন কমেন্টসে করবে। ওকে। আর ক্লাস করার সময় অবশ্যই তোমরা একটা হেডফোন ইউজ করবে। হেডফোন ইউজ করলে হবে কি যে তোমাদের হেডফোনে তোমাদের এই ক্লাসের এক্সপেরিয়েন্সটা কি ভালো হবে। ওকে, তো আমরা শুরু করি প্রবন্ধটা। এখানে টোটাল 13টা উপদেশ তিনি দিয়েছেন। এখানে নিবেদন বলতে আমরা এখানে বুঝতে পারতেছি, নিবেদন বলতে তিনি আসলে কি নতুন যে লেখক যারা আছে তাদেরকে তিনি কিছু উপদেশ দিয়েছেন। হ্যাঁ, আর পুরো ইয়াটাই কি, পুরো ইয়াটাই কি আমাদের সাধুরীতিতে লেখা, ঠিক আছে? এটা পুরোটাই কি সাধুরীতিতে লেখা। আহ, এবং এটা একটা সাহিত্য বিষয়ক, হ্যাঁ, সাহিত্য অলংকার, সাহিত্য অলংকার বিষয়ক রচনা। এগুলো তোমরা নোট করে রাখো, বিষয়ক কি রচনা বা প্রবন্ধ আর কি, ঠিক আছে? এখানে নিবেদন বলতে তিনি মূলত কি এই উপদেশ বুঝিয়েছেন। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা বইতে এভাবে একদম ইয়া করে দেখাও। কারণ দেখো, এই বই তুমি সুন্দর রেখে কোনো লাভ নাই। তোমাকে বইটা যত বেশি তুমি বইয়ের উপরে এভাবে দাগাদাগি কাটাকাটি করবা, ইয়া করবা, তত বেশি তোমার পড়াটা মাথার ভিতরে ঢুকবে ভালো। ওকে, তা আসো আমরা পড়াটা শুরু করি। প্রথমে বলেছে যশের জন্য লিখিবেন না, তাহা হইলে যশও হইবে না, লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। তো লেখা প্রথমে 1 নাম্বার যে কথাটা বলেছেন যে কি যশের জন্য লেখা যাবে না। এই যশ মানে কি? এই যশ মানে হচ্ছে খ্যাতি, ঠিক আছে? আমরা এই যে ভাইরাল হওয়ার জন্য, খ্যাতিমান হওয়ার জন্য কি অনেক ধরনের কাজ করে থাকি, তাই না? সেটাই বলেছে যে লেখক এখন লেখার জন্য যারা যারা নতুন করে লিখতেছে তাদের জন্য বলতেছে যে প্রথমে আপনি খ্যাতি লাভ করার জন্য লিখবেন না, তাহা হইলে খ্যাতিও হইবে না, কি লেখাও ভালো হইবে না, লেখা ভালো হইলে যশ আপনি আসিবে। মানে তোমার লেখা যদি ভালো হয় তখন খ্যাতি এমনিতেই আসবে, মানুষ ভালো লেখা এমনিতেই কি করে মনে রাখে, গ্রহণ করে। ওকে, তো সেই কথাটাই তিনি এখানে বলেছেন। যেমন তোমরা এখন আমি যদি ইউটিউব বা ফেসবুকের কন্টেন্ট দিয়ে কথাটা বলি, যে তোমার যদি প্রথমে ভাইরাল হওয়ার চেষ্টা করবো না, তোমাকে প্রথমে মনে রাখতে হবে তুমি যদি আহ, ভালো কিছু করো, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারো, হ্যাঁ, তাহলে অটোমেটিক তোমার এমনিতেই রিচ হবে। তোমার যদি কন্টেন্ট ক্রিয়েশন ভালো না হয় তাহলে তুমি যতই হোক করো না কেন তোমার রিচ হবে না। ওকে, তাহলে আমাকে সবসময় মনে রাখতে হবে যে এখানে যশের জন্য না লিখে লেখক ভালো লেখার জন্য কি বলেছেন, কোয়ালিটি সম্পন্ন লেখার জন্য বলেছেন। তারপর 2 নম্বরে বলেছেন যে কি টাকার জন্য লিখিবেন না। যেমন তোমরা এখন এই যে কি এই বয়সে একটা গুরুত্বপূর্ণ এই যে ফেসবুক মনিটাইজেশন, ইউটিউব মনিটাইজেশন, এটার জন্য অনেকে কি পড়াশোনা বাদ দিয়ে কত কিছু করতেছে, তাই না? লেখক তো তখন তো আর এইসব ফেসবুক ইউটিউব ছিল না, তিনি তাই বলেছেন তখন যারা লিখতো তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনি লিখে অনেক টাকা কামাই করবেন এই আশাতে লিখবেন না, টাকার জন্য কি লিখতে মানা করেছেন। ইউরোপে এখন অনেক লোক টাকার জন্যই লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেই দিন হয় নাই। সেই দিন হয় নাই বলতে কি বোঝাচ্ছে, মানে আমাদের মানুষের এখনো সেরকম
মন মানসিকতা গড়ে উঠে নাই। তোমরা দেখবা যে এখনো তোমাদের বন্ধু বান্ধব অনেকের ভিতরে বই কিনতে চায় না। হ্যাঁ, বই কিনতে চায় না, তারা বই না কিনে কোনোভাবে ইউটিউব, পিডিএফ, এই সেই ইত্যাদি দিয়ে কিছু করতে চায়। তো এই যে অনেক সময় দেখি অনেক টিচার অনলাইনে ফ্রি পিডিএফ দেয়, ফ্রি পিডিএফ দেয়। এই ফ্রি পিডিএফ আসলে কোনো কি কাজে আসে না। তো আবার ফ্রি ক্লাস নাই, ফ্রি ক্লাসটা না অনেক সময় ভ্যালু থাকে না। তাই আমি এখন তোমাদেরকে এই যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো মানে একটা মিনিমাম চার্জ রেখেছি, যাতে এটা একটা কি থাকে, ভ্যালু থাকে, এটাতে তোমরা একটা ভ্যালুয়েবল জিনিস মনে করো। হ্যাঁ, মিনিমাম একটা চার্জ রেখেছি, আবার বেশি রাখি নাই কেন, কারণটা হলো যে এটা অনেক সময় অনেকের জন্য এটা বার্ডেন হয়ে যেতে পারে। তো যাই হোক, তো তিনি বলতে চেয়েছেন ইউরোপে অনেকে টাকার জন্য লেখে এবং টাকাও পায়, লেখাও ভালো হয়, কিন্তু আমাদের এখনো সেদিন আসে নাই। এখন অর্থের উদ্দেশ্যে লিখিতে গেলে লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হইয়া ওঠে। লোকরঞ্জন মানে কি, মানুষের তেল মারা, মানুষকে তেল মারা বা মানুষের মনের কথা বলা, বেশিরভাগ মানুষের কোয়ালিটির চাইতে মানুষ কোনটা বেশি খাবে সেটার প্রতি কি মনোযোগ দেওয়া, এই প্রবৃত্তিটা কি প্রবল হয়ে ওঠে। এখন আমাদিগের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনায় করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃতিও অনিষ্টকর হইয়া উঠে। তো এইসব সাধারণ মানুষের এসব কথা যদি আমি চিন্তা করে যদি অনেক কথা বলি, হ্যাঁ, তাহলে আমাদের লেখাটা কি হবে, বিকৃত হবে, অনিষ্টকর মানে খারাপ, এটা ক্ষতিকারক হয়ে যাবে। তোমরা দেখবা যে কিছু কিছু কন্টেন্ট আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখি, হ্যাঁ, এগুলো বিকৃত, মানে এগুলো আসলে করা যায় না, যে তারা এগুলো মানে সেদিন কোথায় যেন দেখলাম যে মানে ভিউ বাড়ানোর জন্য তারা ওই যে একটা, আমরা অনেক সময় দেখি দেখি একটা কুকুরকে জ্যান্ত পুড়িয়ে মেরে দিচ্ছে, বা এরকম অনেক কিছু ঘটনা আমরা দেখতেছি, তাই না? তো এগুলো আসলে বিকৃত মানসিকতা, এগুলা ভিউ পাওয়ার জন্য তারা করতেছে না, এমন কোনো কাজ নাই। আবার এই যে ইদানিং এই যে টিকটকের নামে যেগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো রুচিহীন, এগুলো আসলে ভিউ পাওয়ার জন্য তারা করে না, এমন কোনো কাজ নাই। তাহলে এগুলো অনিষ্টকর হয়ে যাচ্ছে। তুমি ইউটিউব বা ফেসবুক, এখন আসলে সত্যি কথা বলতে দেখো যে ফেসবুক বা ইউটিউব বা আমরা যে টিকটক তো বাদই গেছে, ফেসবুক ইউটিউবে এখন কি হঠাৎ করে সবার সামনে ওপেন করতে গেলে অস্বস্তিতে থাকতে হয়, কারণ কি না কি একটা রিলস চলে আসবে, কোনো ঠিক নেই। ওকে, তো এই যে জিনিসটা লেখক এখানে আজকে থেকে শত শত বছর আগে, কয়েক 100 150 বছর আগে বলে গেছেন যে আমাদের দেশের সাধারণ পাঠকের রুচি ও শিক্ষা বিবেচনা করিয়া লোকরঞ্জন করিতে গেলে রচনা বিকৃত অনিষ্টকর হইয়া উঠে, মানে রচনাটা খারাপ হয় এবং ক্ষতিকারক হয়ে ওঠে। 3 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, 3 নম্বর পয়েন্টে বলেছে যদি মনে এমন বুঝিতে পারেন যে লিখিয়া দেশের বা মনুষ্য জাতির কিছু মঙ্গল সাধন করিতে পারেন অথবা সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তবে অবশ্যই লিখিবেন। লেখক বলতে চাচ্ছেন যে যে আপনি যদি দেশের বা মানুষের ভালো কিছু করতে পারেন তাহলে অবশ্যই লিখবেন। আর একটা বলছে যে সৌন্দর্য সৃষ্টি করিতে পারেন তাহলে অবশ্যই লিখবেন। এখন এটা সৌন্দর্য সৃষ্টি করাটা আসলে কি, এটা অনেকে বুঝে না। সৌন্দর্য সৃষ্টি করাটা হচ্ছে এরকম যে আহ আমাদের, হ্যাঁ, আফরা আনিকা, ওয়ালাইকুম আসসালাম। তো তোমরা যারা যারা লাইভ দেখতেছো তারা কমেন্টসে জানাও, উপস্থিত স্যার, বা সালাম দাও, বা যেভাবে হোক একটা কিছু লিখেও তোমাদের উপস্থিতিটা জানান দাও। আচ্ছা, তো যেটা বলেছিলাম যে আমাদের সৌন্দর্য সৃষ্টির ব্যাপারটা, সৌন্দর্য সৃষ্টি করতে পারাটা কি, দেখো এই যে আমরা এখন বর্ষার যে মেঘের যে সৌন্দর্য, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির যে সৌন্দর্য, এটা বুঝতে পারছি, তাই না? এটা আমরা হয়তো বা এই যে বিভিন্ন সিনেমা বা গান ইত্যাদি দেখে আমরা বুঝতে পারি যে বৃষ্টিটা অনেক সুন্দর ভাইয়া। দেখো আগে কাশফুল, এটাকে কাশফুলকে কেউ ফুলই মনে করতো না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কাশফুল নিয়ে কবিতা লিখলেন, ওকে, তখন সেই কাশফুলটা সবার কাছে একটা সৌন্দর্যের প্রতীক হয়ে উঠলো, তাই না? অথবা জীবনানন্দ দাশ যখন শিশির নিয়ে কবিতা লিখলেন, সেই শিশিরটা একটা সৌন্দর্যের বিষয় হয়ে উঠলো। এই সৌন্দর্যগুলো তিনি সৃষ্টি করেছেন, নীল আকাশ, এই যে কবিরা কি এই সৌন্দর্যগুলো আগে ছিল, হ্যাঁ, এগুলো নিয়ে কবিতা লিখেছেন, গল্প লিখেছেন, গান লিখেছেন, তখন আমরা এটা বুঝতে পেরেছি যে কি এটা একটা সুন্দর জিনিস। বা যেমন ধরো এই যে সেন্ট মার্টিনের কথা ধরো, যে সেন্ট মার্টিন আগে আমরা কয়জনে জানতাম, তাই না? সেন্ট মার্টিনে কিন্তু কি করা হলো, হুমায়ুন আহমেদ লেখক
অত্যন্ত বিখ্যাত একজন লেখক ছিলেন। তিনি যখন সেন্ট মার্টিন গেলেন, ওকে, সেন্ট মার্টিনের রূপে মুগ্ধ হয়ে তিনি কি গল্প লিখলেন, ওকে। এরপরেই মানুষ সেন্ট মার্টিনের সৌন্দর্যের উপলব্ধি করতে পারলো এবং সেন্ট মার্টিনে যাওয়া শুরু হলো। এই যে এভাবে হচ্ছে কি সৌন্দর্য সৃষ্টি করতে পারা, ওকে। তুমি যদি কোনো সৌন্দর্য সৃষ্টি করতে পারো তাহলে লেখক কি বলেছেন যে লিখতে, অবশ্যই লিখতে বলেছেন। যাহার অন্য উদ্দেশ্য থাকে, মানে অন্য কোনো লক্ষ্য থাকে যে মানুষকে, তাহাদিগকে যাত্রাওয়ালা প্রভৃতি নিজ ব্যবসায়ীর সঙ্গে গণ্য করা যাইতে পারে। এটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, অনেকবার পরীক্ষাতে আসছে। যাদের সৌন্দর্য সৃষ্টি বা মঙ্গল সাধন ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকে, যেমন আমি আমার ফেসবুকে অনেক পোস্টে অনেক কথাই লিখি, আমার কিন্তু সৌন্দর্য সৃষ্টি করার মতো কবিসত্তা নাই, কিন্তু আমি দেশের বা মনুষ্য জাতির মঙ্গল সাধন করিবার জন্য কিছু লিখি, সচেতনতামূলক পোস্ট লিখি, ওকে। হ্যাঁ, তো এই যে যে দেখো এইটাই লেখক বলেছেন যে অন্য কোনো উদ্দেশ্যে যারা লিখে তাদেরকে যাত্রাওয়ালা বা নিচ ব্যবসায়ীর সাথে তুলনা করেছেন। নিচ মানে হচ্ছে যে খুবই সংকীর্ণ, খারাপ, মানে খুবই বজ্জাত, এরকম নিচ বানানটা। আর যদি এমনি নিচ লিখে নরস্বীকার নিচ, এই নিচ মানে হচ্ছে আমরা নিচে, ডাউন বা আন্ডার এরকম অর্থে, গাছের নিচে, সেই নিচ বানানটা হচ্ছে নরস্বীকার। আর দীর্ঘইকার নিচ মানে হচ্ছে যে কি খুব বাজে, খুব, মানে যেটাকে হীনকর বলা হয়, হ্যাঁ, মানে খুবই ইয়া যেটাকে বলা হচ্ছে, হ্যাঁ, সেটাকে বোঝানোর জন্য সেই খারাপ ব্যবসায়ীদের সাথে তুলনা করেছেন, যাত্রাওয়ালা প্রভৃতি খারাপ ব্যবসায়ীদের সাথে। যাত্রাওয়ালা মানে কি, যাত্রাওয়ালাকে কিন্তু ওখানে নাচ গান হয়, হ্যাঁ, সেগুলো কুরুচিপূর্ণ, ওকে, সেগুলো কুরুচিপূর্ণ সাধারণ শিক্ষিত সমাজের জন্য যাত্রা গান না। হ্যাঁ, তো এখন সেটা আগেও ছিল, এখনো আছে, অনেক সময় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাত্রার ইয়েটিও হয়। তো এই এই জিনিসটা আমরা এখানে দেখি। তো যাত্রার নামে অনেক জায়গাতে কি অনেক খারাপ কাজ হয়, সেজন্য তিনি এখানে যাত্রাওয়ালাদেরকে নিজ ব্যবসায়ীর সাথে তুলনা করেছেন। এখন এই অন্য উদ্দেশ্যে কারা লিখে, যেমন ধরো আমাদের এই যে যে ইউটিউবে আমরা দেখি যে এই অনেক সময় গুজব ছড়ায় অনেকে, তাই না? বা হুট করে একটা কথা বলে ইউটিউবে, তো ফেসবুকে ছড়াই গেছে এবং এটা নিয়ে একটা বিশাল দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে, হ্যাঁ। তখন এটা হচ্ছে দেখি অন্য উদ্দেশ্যে লেখা, এই কারণে কি হয় অনেক ধরনের সমস্যা তৈরি হয়, সেটাকে লেখক বলেছেন কি এটা। তো এই যে যে যারা ফেসবুকে বা ইয়েতে উল্টাপাল্টা লিখে, তারা কিন্তু একটা বিশাল টাকা পয়সা পায়, বিভিন্ন জায়গা থেকে বেনিফিট পায়। এজন্য তারা এভাবে উল্টাপাল্টা কথা লিখে, যাতে এগুলোতে মানুষ বিভ্রান্ত হয়। সেজন্য লেখক তাদেরকে বলেছেন যে কি নিজ ব্যবসায়ী, যাত্রা ব্যবসায়ী সাথে তুলনা করেছেন। এরপরে আসে 4 নম্বর পয়েন্ট। হুম, যাহা অসত্য মানে মিথ্যা, অসত্য বলতে কি বোঝানো হয়েছে, সত্য নয় মানে মিথ্যা, ধর্মবিরুদ্ধ, পরনিন্দা বা পরপীড়ন বা স্বার্থ সাধন যাহার উদ্দেশ্য, সে সকল প্রবন্ধ কখনো হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য, খুবই গুরুত্বপূর্ণ লাইন, মার্ক করো, সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। তো তোমাদের একটু বলে রাখি যে তোমরা ক্লাস করার সময় মোবাইলটা ভার্টিক্যালি রাখবে, ওকে, ভার্টিক্যালি রেখে হেডফোন দিয়ে ইউজ করে ক্লাসটা করার চেষ্টা করবে, এবং তোমার ফোনটাতে যেন হাতের ইয়ে না থাকে, তুমি ফোনটা একটু দূরে একটা কেসিং বা কিছুতে রেখে তারপরে ক্লাস করবে, এবং তোমার 2 হাত যেন কি থাকে, মুক্ত থাকে ফোনের থেকে, ওকে। আর একটা বিষয় হচ্ছে যে তুমি ওই যে ইয়া করবে, বইতে মার্ক করবে, লিখবে, তাহলে ক্লাসটা তুমি একটা রিয়েল লাইফ ক্লাসের এক্সপিরিয়েন্স তুমি পাবে, ওকে। তো দেখো, যাহা অসত্য মানে কি, অসত্য মানে হচ্ছে মিথ্যা, হ্যাঁ। ধর্মবিরুদ্ধ, পরনিন্দা, ধর্মবিরুদ্ধ মানে কি নৈতিকতা বিরোধী, ধর্মবিরুদ্ধ মানে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম এটা না, নৈতিকতা বিরোধী, ওকে, নৈতিকতা বিরোধী, ওকে, নৈতিকতা বিরোধী। পরপীড়ন, পরপীড়ন মানে হচ্ছে যে অন্যকে, অন্যের ক্ষতি, অন্যের কষ্টের কারণ, হ্যাঁ, মনে করো তুমি কাউকে নিয়ে খুব বাজে একটা কথা পোস্ট দিলে, তাতে তার মনে একটা বিশাল আঘাত পেল, সেই পর পীড়ন মানে অন্যের কষ্টের কারণ যদি হয়, হ্যাঁ, বা অন্যের কষ্টের স্বার্থ সাধন, ওই যে বললাম টাকা বা কোনো বিশেষ বেনিফিট, যাহার উদ্দেশ্য সেই সকল প্রবন্ধ কখনোই হিতকর, হিতকর মানে কি, হিতকর মানে ভালো, ওকে,
কখনোই হিতকর হইতে পারে না, সুতরাং তাহা একেবারে পরিহার্য। সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য। সাহিত্যের উদ্দেশ্য কি? সত্য ও ধর্ম। অন্য উদ্দেশ্য লেখনী ধারণ মহাপাপ। মানে সত্য, এই ধর্ম এবং ধর্ম বা নৈতিকতার বিরোধী লেখা আহ, কেই লেখক কি বলেছেন, একটা মহাপাপ বলে অভিহিত করেছেন। তারপরে 5 নাম্বার কি বলেছেন দেখো, যাহা লিখিবেন হঠাৎ করে ছাপাইবেন না, কিছুকাল ফেলিয়া রাখিবেন। হ্যাঁ, মানে যেটা তোমার লিখতে হবে সেটা যেন সাথে সাথে কি লেখা না হয়, মানে ছাপানো না হয়। কিছুকাল ফেলিয়া রাখবেন মানে কিছুদিন এটাকে ফেলে রাখতে হবে। মানে এমনি তুমি রেখে দিলে কোথাও, ওকে। যেমন জীবনানন্দ দাশ বা রবীন্দ্রনাথ, তারা কি একটা লেখা লিখলেই কিন্তু কি সাথে সাথে প্রকাশ করতেন না, লেখাটা লিখে রাখতেন, তারপর এটা কাউকে পড়ে শোনাতেন, এটা তারপর সংশোধন করতেন, আবার কাটাছিড়া করতেন, নিজেরটা নিজে পড়তেন। হ্যাঁ, কারণ তুমি আজকে একটা মন মানসিকতা নিয়ে লিখেছো, 10 দিন পর তোমার মন মানসিকতা আরেকবার হতে পারে। যেমন কালকে আমার সারাদিন মাথা ব্যথা করছে, তখন আমার মেজাজ একরকম ছিল, আজকে আমার মেজাজ আরেক রকম, তাই না? তো এই জন্য বলতেছে, যাহা লিখিবেন তাহা হঠাৎ ছাপাইবেন না, কিছুকাল মানে কিছুদিন, হ্যাঁ, ফেলিয়া রাখিবেন, কিছুকাল পরে উহা সংশোধন করিবেন, তাহা হইলে দেখিবেন প্রবন্ধে অনেক দোষ আছে। মানে তোমার এখানে কিছু ভুল ত্রুটি ছিল, সেগুলো তুমি নিজেই কি মার্ক করতে পারবে। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর ফেলিয়া রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। ওকে, মানে কবিতা, নাটক, উপন্যাস এগুলো কয়েক বছর, লেখক কত বছর ফেলে রাখতে বলছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। কাব্য, নাটক, উপন্যাস 2-1 বছর, মানে প্রায় 2-1 বছর ফেলিয়ে রাখিয়া তারপর সংশোধন করিলে বিশেষ উৎকর্ষ লাভ করে। উৎকর্ষ মানে কি? মানসম্পন্ন হওয়া, হ্যাঁ, গুণ সম্পন্ন হওয়া। হ্যাঁ, গুণ সম্পন্ন। হুম, ভালো গুণ সম্পন্ন, যদি আরো বলে, আরো স্পেসিফিক করে বলে ভালো গুণ সম্পন্ন, উৎকর্ষ লাভ করে। তো যাহারা সাময়িক সাহিত্যের কার্যে ব্রতী, মানে যারা সাময়িক সাহিত্যের কাজ করে, ব্রতী মানে কি, মানে যাদের লক্ষ্য, হ্যাঁ, তাহাদের পক্ষে এই নিয়ম রক্ষাটি ঘটিয়া ওঠে না। এজন্য সাময়িক সাহিত্য লেখকের পক্ষে অবনতিকর। অবনতিকর মানে কি? অবনতিকর মানে হচ্ছে ক্ষতিকর। হ্যাঁ, অবনতি মানে কি? ক্ষতিকর। মানে এটা লেখক বোঝাতে চাচ্ছে যে সাময়িক সাহিত্য, তুমি যদি অল্প কিছু দিনের জন্য, সাময়িক সাহিত্য বলতে বোঝানো হয় যে সেটা ধরো, এই যে যে হঠাৎ করে আমাকে রেডিওতে একটা প্রোগ্রাম হয়েছে, আমাকে এখানে একটা প্রবন্ধ লিখতে হবে। হ্যাঁ, তা আমি লিখলাম, হঠাৎ করে আমি 1 দিন 2 দিনের ইয়েতে আমাকে একটা ফরমায়েশি লেখা লিখতে হইলো, এটাকে বলা হচ্ছে সাময়িক প্রবন্ধ। অথবা ধরো আমাদের ওই যে অনেক সময় কি হয়, এই স্কুলে বা কলেজে বা কি বিভিন্ন ধরনের সাময়িক ইয়ে বের হয়, তখন ওখানে জোর করে বলে দেই তোমাকে এটা একটা নিয়ে লিখতে হবে, তুমি এটা লিখো। হ্যাঁ, তখন এইগুলাকে বলা হয় সাময়িক সাহিত্য। এই সাময়িক সাহিত্যটাকে লেখক, একজন লেখকের জন্য ক্ষতিকর মনে করেন। 6 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, যে বিষয়ে যাহার অধিকার নাই। অধিকার নাই বলতে কি বোঝাচ্ছে, মানে এখানে অধিকার নাই দ্বারা বোঝানো হচ্ছে দক্ষতা নাই, ঠিক আছে? দক্ষতা ও গভীর জ্ঞান, ঠিক আছে? দক্ষতা এবং গভীর জ্ঞান যাদের নাই, ওকে, সেই বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য মানে অনুচিত। অকর্তব্য বলতে কি বোঝানো হচ্ছে? অনুচিত। এটি সোজা, কিন্তু কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। মানে তোমার যে বিষয়ে দক্ষতা নাই, তুমি সেই বিষয়ে কি করবে না, কোনো লেখা লিখবে না, এটা কি অনুচিত। এখন আমাকে যদি মনে করো বলা হলো যে কি বাংলাদেশের এই ট্রাফিক সিস্টেম নিয়ে কিছু একটা লিখতে, হ্যাঁ, তাহলে এটা আমার জন্য ঠিক হবে না, কারণ আমি ট্রাফিক সিস্টেম নিয়ে আমার কোনো আইডিয়াই নাই। ওকে, যা আছে তা খুবই সামান্য, এটা এটা কোনো ইয়ে ধরা দেয় না। তো এই বিষয়ে যাদের গভীর জ্ঞান আছে, যেমন আমার এক বন্ধু আছিল, হ্যাঁ, সে জাপানে শুধু এই ট্রাফিক সিস্টেম নিয়ে 3 বছর পড়াশোনা করছে, সে এই বিষয়ে কি হইতে পারে, দক্ষ হতে পারে। তাহলে এই জন্য লেখক বলেছেন, যে বিষয়ে যাহার অধিকার নাই সে বিষয়ে তাহার হস্তক্ষেপ অকর্তব্য। এটি সোজা কথা, কিন্তু সাময়িক সাহিত্যে এই নিয়মটি রক্ষিত হয় না। সাময়িক সাহিত্যে এই নিয়মটা রক্ষিত হয় না কেন বলেছে? দেখো, আমাকে আমার ট্রাফিক সিস্টেম নিয়ে আমার কোনো কি ধরনের কি নাই, অভিজ্ঞতা নাই, বা আমার কোনো জানাতাম কেমন কিছু নাই, কিন্তু হঠাৎ করে আমাকে একটা অফিসিয়াল অ্যাসাইনমেন্ট দেওয়া হলো, যাও ঢাকার ট্রাফিক সিস্টেম নিয়ে
তুমি একটা কি করবা, একটা প্রবন্ধ লিখবা। তাহলে এখন আমাকে প্রবন্ধ লিখতে গেলে আমাকে টুকটাক এই যে অল্প স্বল্প জেনে সেটা নিয়ে পরে একটা প্রবন্ধ লিখতে হবে, তাই না? এই জন্যই বলা হয়েছে যে সোজা কথা সাময়িক সাহিত্যে এই নিয়মটা কি রক্ষা হয় না। 7 নাম্বার পয়েন্ট, বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা প্রকাশের চেষ্টা মানে কি, অনেক সময় অনেকে ভাব মারার জন্য কঠিন কঠিন কথা বলে, হ্যাঁ, লম্বা লম্বা কথা বলে, তাই না, একটু নিজেকে জাহির করার জন্য কিছু কথা বলে। সেই কথাটা বলতেছে লেখক যে সেই রকম বিদ্যা প্রকাশের চেষ্টা করিবেন না। বিদ্যা থাকিলে তাহা আপনি প্রকাশ পায়, চেষ্টা করিতে হয় না। হ্যাঁ, আমরা অনেক সময় যে ফেসবুক বা ইউটিউবে দেখি যে হঠাৎ করে একজন রিক্সাওয়ালা অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলছে, পরে জানা গেল তিনি হয় অনেক পড়াশোনা করেন। বুঝে গেছে? তাহলে এই যে দেখো, বিদ্যা থাকলে সেটা এমনিতে প্রকাশ পায়। তাই বলেছেন এটা জোর করে জাহির করতে না যাওয়া। হ্যাঁ, তো দেখো ওই যে আমরা ওই যে যেমন মনে করো আমি আমার জীবন অভিজ্ঞতা বলি, আমি যখন প্রথম ভার্সিটিতে চান্স পাইলাম, হ্যাঁ, যখন এলাকায় আসলাম, আরে আমার তো কি ভাব, আমি মনে মনে বলতেছি, আরে আমি একটা পাবলিকিয়ান, আমার এলাকার মানুষ আমার পাত্তা দিচ্ছে না, একটু জিজ্ঞাসাও করে না আমি কেমন আছি, এই সেই তো লম্বা মানে খুব ইয়ে করে কথা বলতাম আর কি। হ্যাঁ, তাহলে এই যে দেখো আমি বিদ্যা প্রকাশের চেষ্টা করেছিলাম, তখন বয়স ছোট তোমাদের মতোই ছিলাম, হ্যাঁ, এই জন্য এটা হয়েছে আর কি। কিন্তু তোমরা এটা করিও না, তোমার এই বিদ্যা মানে তোমার এই যে তুমি অনেক কিছু জানো সেগুলো প্রকাশ করার কোনো দরকার নাই। তুমি যদি অনেক কিছু জানাশোনা তোমার থাকে সেটা এমনিতেই কি প্রকাশ পাবে। যেমন তোমরা 7 আপ বা কোক খাইলে কি হয়, নিচে দেখবা যে কি, যে বুদবুদটা থাকে সেটা অটোমেটিক এমনিতেই উপরে উঠে আসে। ঠিক তেমনি তোমার বিদ্যা থাকলে বা তোমার ভিতরে জ্ঞান থাকলে, তোমার ভিতরে জানাশোনা থাকলে সেটা এমনিতেই প্রকাশ পাবে। বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য অতিশয় বিরক্তিকর। মানে তুমি যে শুধু শুধু কোটেশন ইয়া করা, বিভিন্ন জ্ঞান গর্ব কথা বলা, হ্যাঁ, এর থেকে ওর থেকে কপি করে এনে লাগাই দিলা, হ্যাঁ, এইটা লেখকের পাঠকের কাছে অতিশয় কি বিরক্তিকর। রচনার পরিপাট্যের বিশেষ হানিজনক, মানে রচনার সৌন্দর্য, পরিপাট্য বলতে কি বোঝাচ্ছে, সৌন্দর্য। হানিজনক মানে কি, ক্ষতিকারক। এখনকার প্রবন্ধে ইংরেজি, সংস্কৃত, ফরাসি, জার্মান কোটেশন বড় দেখিতে পাই। যে ভাষা আপনি জানেন না, পরের গ্রন্থের সাহায্যে সে ভাষা হইতে কদাচ উদ্ধৃত করবেন না। হ্যাঁ, মানে কি, কখনো, ওকে, কখনো কি সেখান থেকে উদ্ধৃত করবেন না বা কোনো কোটেশন নিবে না। কেন বলতেছে যে যে আপনি তো সে ভাষা জানেন না। ওই যে আমরা কয়েকদিন আগে একটা ইয়ে দেখছিলাম, ভিডিও দেখছিলাম, কোন একটা বিতর্ক প্রতিযোগিতায় একটা মেয়ে ফ্রেঞ্চ ভাষায় কি একটা কথা বলছে। হ্যাঁ, কি বলছে না বলছে এটা তো ওখানকার মানুষ আর কেউ বুঝে নেই, তখন ওইটা দেখে আবার ফ্রান্সে থাকে একটা ছেলে, সে কি বলতেছে, আমি এত বছর ধরে ফ্রান্সে থাকি, এই মেয়ে ফ্রেঞ্চ ভাষায় কি বলছে আমি তো নিজে জানি না, আমি আরেকজন মানুষকে ফ্রান্স জন্ম থেকে মানে সে জন্মগতভাবে যে ফ্রেঞ্চ, তাকে দেখাইছে, কয়ে যে এটা কি বলছে তা আমি নিজেও বুঝি না। তাহলে দেখো, তাহলে ওই মেয়েটার ভাওতাবাজি কি হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। তাই যে ভাষা তুমি জানো না সেই ভাষায় কি কখনো কোন উদ্ধৃতি দিবে না বা কোটেশন তুমি দিবে না। 8 নম্বর বলছে কি, অলংকার প্রয়োগ বা রসিকতার জন্য চেষ্টিত হইবেন না, মানে চেষ্টা করা যাবে না। হ্যাঁ, চেষ্টা করা, চেষ্টিত মানে কি চেষ্টা করা। এখন প্রশ্ন আসতে পারে অলংকার জিনিসটা কি। সাহিত্যে অলংকার, হ্যাঁ, সাহিত্য বর্ণ, সাহিত্যে, তোমরা এখানে লিখে রাখো, সাহিত্যে সৌন্দর্য প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ বা অর্থের ব্যবহার, শব্দ বা অর্থের ব্যবহার, এটাকে বলা হয় অলংকার। যেমন মেয়েরা এমনিতে বাসায় একরকম থাকে, বাসার বাইরে গেলে একটু হালকা মেকআপ করে, একটু হালকা বা বেশি অলংকার পরে, আবার যদি কখনো কোনো বিয়েতে যায় তখন আবার আরেক ধরনের মেকআপ শেকআপ করে, তাই না? তো অলংকারটা কি তোমার পরিবেশ পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। তো এখন লেখক বলে এই বাংলা সাহিত্যে এরকম অলংকার আছে। সেই অলংকারটা কিরকম, দুই ধরনের অলংকার আছে, একটা হচ্ছে শব্দালংকার আর একটা হচ্ছে অর্থলংকার। তো আমরা ওই যে অনেক সময় কবিরা কি করে, সুন্দর করে লিখে, যেমন রবীন্দ্রনাথ লিখছে কি, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে, বা চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ পাতের তরুণ দল, বাধার বিন্দা চল, চল রে চল রে চল। এই যে দেখো লটা বারবার বারবার
রিপিট হচ্ছে, এটাকে বলা হচ্ছে যে কি, শব্দালঙ্কার। আরেকটা আছে অর্থালঙ্কার। ওকে, যেমন ওই যে আমরা কয়েকদিন আগে এই যে একটা গান, ওই যে ইয়ে হইলো না, তার গোলাপ গালের লালি, হ্যাঁ, এই যে যে বাইয়া হচ্ছে যে বা কি, তা খেজুর পাতার নুপুর বাজায়। হ্যাঁ, খেজুর পাতার নুপুর আবার কেমনে বাজায়? তাহলে দেখো, খেজুর পাতার যে খসখসে শব্দ বাইয়া, হ্যাঁ, সেটাকে লেখক একটা রোমান্টিক ইয়েতে ব্যবহার করেছেন। অথবা আমরা অনেক সময় অর্থের ইয়েতে অনেক সময় বলি, অর্থে মানে ভিন্ন অর্থ প্রকাশ করার জন্য অনেক সময় বলি, যেমন যা নাই ভারতে তা নাই ভারতে। মানে কি, যে জিনিস মহাভারতে নাই সেটা ভারতবর্ষেও নাই। তাহলে এই যে এভাবে অর্থের একটা আলাদা প্রয়োগ যখন করা হয়, তখন সেটাকে বলা হয় অর্থালঙ্কার। তো লেখক বলেছেন এই ধরনের অলংকার প্রয়োগের বা রসিকতার জন্য চেষ্টা না করতে। হুম। আহ, স্থানে স্থানে অলংকার বা ব্যঙ্গের প্রয়োজন হয় বটে, লেখকের ভাণ্ডারে এই সামগ্রী থাকিলে প্রয়োজন মতে আপনি আসিয়া পৌঁছবে। আপনি মানে কি, এমনি এমনি, ঠিক আছে, এমনি 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 কি আসিয়া পৌঁছবে। ভাণ্ডারে না থাকিলে মাথা কুটিলিও আসবে না। মাথা মানে কি, মাথা ঠোকা, মাথা মানে মাথা ফাটাই ফেললেও কি আসবে না। অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতার চেষ্টার মতো কদর্য, কদর্য মানে কি, কুৎসিত, হ্যাঁ, কুৎসিত, কুৎসিত আর কিছুই নাই। মানে আমার যেখানে কি, আমার দরকার নাই, সেখানে আমি কি এভাবে রসিকতা করব না। ওকে, যেমন ধরো আমাদের এই বিভিন্ন আহ, আমাদের লো গ্রেডের কিছু বাংলা মুভি আছে, সেখানে তোমরা এই জিনিসগুলো দেখবা, যে সেখানে আহ, এরকম কিছু হুদাই কিছু ইয়ে করা হয়, রসিকতা করার চেষ্টা করা হয়, হাসানোর চেষ্টা করা হয়। হ্যাঁ, বা আমাদের এই যে এখন নাটকগুলো আছে, সেই নাটকগুলোতে আমরা এরকম অনেক জিনিস দেখি। তো এটাকে লেখক বলেছেন যে কি, অসময়ে বা শূন্য ভাণ্ডারে অলংকার প্রয়োগের বা রসিকতা করার মতো কুৎসিত আর কিছুই নাই। তারপর 9 নম্বর পয়েন্টে কি বলছে দেখো, যে স্থানে অলংকার বা ব্যঙ্গ বড় সুন্দর বলিয়া বোধ হইবে, মানে মনে হবে, বোধ মানে কি, মনে হওয়া, হ্যাঁ, সেই স্থানটি কাটিয়ে দিবে, এটি প্রাচীন বিধি। আমি সে কথা বলি না, কিন্তু আমার পরামর্শ এই যে, সে স্থানটি বন্ধুবর্গকে পুনঃ পুনঃ, হুম, পুনঃ পুনঃ পড়িয়া শুনাইবে, মানে বারবার, পুনঃ পুনঃ মানে কি, বারবার, বারবার পড়িয়া শুনাইবে। যদি ভালো না হইয়া থাকে তবে দু চারিবার পড়িলে লেখকের নিজেরই আর উহা ভালো লাগিবে না, বন্ধুবর্গের নিকট পড়িতে লজ্জা করিবে, তখন উহা কাটিয়া দিবে। মানে তুমি যে লেখাটা লিখবা, নিজের কাছে যদি অনেক বেশি সুন্দর মনে হয়, সেটা তুমি তোমার বন্ধুদেরকে একবার দুইবার পড়ে শোনাবা। তাদেরকে পড়ে শোনানোর সময় তোমার যদি ভালো লাগে, দ্যাটস মিন এটা ভালো হয়েছে। বা লেখক, তোমার বন্ধুরা যদি এটাকে প্রশংসা করে, তাহলে বুঝবে এটা ভালো হয়েছে। কিন্তু যদি তোমার নিজেরই ভালো না লাগে, তাহলে এটা কি, কেটে দিবে। সেই কথাটা এখানে বলা হয়েছে। 10 নম্বর পয়েন্টে কি বলেছে দেখো, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। এটা মার্ক করো, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার কি, সরলতা। মানে তুমি যত ধরনের অলংকার আমরা সাহিত্যে ইউজ করি, তার সবচেয়ে বড় অলংকার হচ্ছে কি, সরলতা। এই সরলতাটা, যেমন বঙ্কিম যখন লিখলো, তখন বঙ্কিমের লেখাকে অনেকে বললো যে কি, এত সহজ সরল লেখা তো সাহিত্যতে লেখা উচিত না। এরপরে রবীন্দ্রনাথ আসলো, রবীন্দ্রনাথের লেখাও বললো যে কি, এত সহজ লেখা, এটা তো ঠিক না। হ্যাঁ, সাহিত্য আরো কঠিন করে লিখতে হবে। তারপরে দেখো আমরা যে হুমায়ুন আহমেদের লেখা, তোমরা হুমায়ুন আহমেদের বই পড়েছো? যদি না পড়ে থাকো, তাহলে হুমায়ুন আহমেদের বই পড়বে। হ্যাঁ, তাহলে অনেক ভালো একটা অভিজ্ঞতা তোমার হবে। আমি আমি এক সময় নিজেও হুমায়ুন আহমেদের প্রচুর বই পড়েছি। ওকে, আমি নিয়ার অ্যাবাউট হুমায়ুন আহমেদের 200 প্লাস বই পড়েছি। ওকে, খুব মুখিয়ে থাকতাম কখন হুমায়ুন আহমেদের নতুন বই আসবে। আমাদের জেনারেশনটা ছিল এমন যে আমরা প্রচুর মানে বই পড়তাম। তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা একটু হুমায়ুন আহমেদের বই পড়ার অভ্যাস গড়ে তুলো। তারপরে আস্তে আস্তে অন্যান্য বই, ক্লাসিক্যাল রাইটারদের দিকে যাবা। এই বঙ্কিম বা তোমার শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায়, এরকম আরো যারা ক্লাসিক্যাল রাইটার আছে, তাদের দিকে পরে যাবা, আগে যাবে না। আগে তোমরা হুমায়ুন আহমেদের বই পড়ে একটা নিজস্ব অভ্যাস তৈরি করো, বই পড়ার অভ্যাস তৈরি করো। তারপর ওদিকে যাও। যদি হঠাৎ হুট করেই তুমি যদি এই রবীন্দ্রনাথ বা এগুলাতে ধরতে যাও, তাহলে তোমার কি হবে, এগুলো বিরক্ত লাগবে। বুঝা গেছে? যাই হোক, তোমরা অনেকে ক্লাস করতেছো। তো তোমরা যারা যারা ক্লাস করতেছো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে ইয়েতে জানাবা। আর
আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের বন্ধু বান্ধবদেরকেও বলবা যে আমার এই কোর্সটা সম্পর্কে, ক্লাসমেট যারা আছে তাদেরকে বলবে। আহ যেহেতু আসলে আমি অনলাইন জগতে আমি নতুন, হুম, অনলাইন জগতে আমি নতুন। আমার আর অনেক আগে আসা উচিত ছিল। যাই হোক, আমি আসলে তখন এটা গুরুত্বটা বুঝতে পারিনি, এটা আমারই ব্যর্থতা। তো আমি যেহেতু নতুন এসেছি, দেরিতে এসেছি, তাই তোমাদের হেল্পটা আমার একটু বেশি দরকার, যাতে আমি একটু বেশি মানুষের কাছে পৌঁছতে পারি। কারণ হচ্ছে যে আমি আমি যদি আমার অনলাইনে আসার মূল লক্ষ্যই হচ্ছে যে বেশি মানুষের কাছে আমি পৌঁছে যাওয়া। ওকে, বেশি, আমার একটা লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশের সব স্টুডেন্ট যেন আমাকে এক নামে চিনে। হ্যাঁ, এই একটা জিনিস লক্ষ্য নিয়ে আমি কি অনলাইন জগতে এসেছি। টাকা পয়সা বা এরকম কোনো এগুলা মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে সবার কাছে কি হওয়া, পরিচিত হওয়া। তো আমি ফ্রি দেই নাই, আমি খুব ন্যূনতম একটা চার্জে তোমাদেরকে ক্লাস করাচ্ছি। কারণ একদম ফ্রি দিলে এটার ভ্যালু অনেকে দেয় না, এই জন্য একটা মিনিমাম চার্জ রেখেছি। তো তোমাদের কাছে তাই আমি আশা করবো, তোমরা যেহেতু আমার ক্লাস করতেছো, আহ, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথেও কি বিষয়টা শেয়ার করবে। ওকে। তো যাই হোক, আমরা সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার লেখক বলেছেন সরলতা। তো এভাবেই আমরা দেখি যে কি আহ, ভালো ভালো লেখকরা খুব সহজ সরল ভাবে অনেক বড় কথা বলেন। যেমন এই যে আমরা বনলতা এক্সপ্রেস কয়েকদিন আগে আমরা মুভিটা তোমরা হয়তো অনেকে দেখেছো, হ্যাঁ, বনলতা এক্সপ্রেস। তো সেই বনলতা এক্সপ্রেসে একটা যে ইয়ে আছে না, যে একটা মানুষের জীবনে আজান দিয়ে শুরু হয়, কিন্তু জানাজার নামাজে আবার কি আজান হয় না। তাহলে এই যে আজান দেওয়া থেকে জানাজার নামাজ, এটাই হচ্ছে আমাদের জীবন। তাহলে এই যে দেখো একটা কত কত গভীর অভিজ্ঞতা। হ্যাঁ, হ্যাঁ, এই যে যে এরকম অনেক গভীর গভীর কথা আমরা এখানে জানতে পারি। তো সেই জিনিসটা আমি তাই আহ, বলতেছি, তোমরা হুমায়ুন আহমেদের বই পড়ার অভ্যাস গড়ে তুলো। আহ, অন্তত একটা ভালো লেখকের বই পড়লে অনেক কিছু তোমরা জানবে, এবং ওনার লেখা পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে তিনি এমন ভাবে গল্পগুলো লিখেন, তুমি এই আহ, মানে তোমার ফেসবুকের চাইতে বেশি আকর্ষণ ওখানে বেশি বোধ করবা তোমরা। তো যাই হোক, সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার সরলতা। যিনি সোজা কথায় আপনার মনের ভাব সহজে পাঠককে বুঝাতে পারেন তিনি শ্রেষ্ঠ লেখক, কেননা লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। তারপর 11 নম্বর কি বলেছে, কাহারও অনুকরণ করিও না। অনুকরণ মানে কি, কাউকে বেশি ফলো করা, তাকে কপি করা। ঠিক আছে, অনুকরণ মানে কি বোঝাচ্ছে, কপি করা। ওকে, কপি, আমরা ইংরেজিতে যেটাকে বলি কপি। ঠিক আছে, কপি করা না। অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, গুণগুলি হয় না। যেমন আমরা ব্রিটিশদের কাছ থেকে প্যান্ট পরা শিখছি, ব্রিটিশদের মতো শার্ট পরা শিখছি। হ্যাঁ, আমরা ব্রিটিশদের মতো ইয়ে শিখছি, কিন্তু ব্রিটিশদের কাছ থেকে মদ খাওয়া শিখছি, কিন্তু আমরা তাদের মতো পরিশ্রমী হইতে পারি নাই। তো ব্রিটিশরা কিন্তু অত্যন্ত পরিশ্রমী। তো আমরা দেখো ব্রিটিশদের সবগুলো দোষ আমাদের ভিতরে চলে আসছে, কিন্তু তাদের গুণগুলা কিন্তু আমাদের ভিতরে আসে নাই। সেটাই বলেছে লেখক, যে অনুকরণে দোষগুলো অনুকৃত হয়, হ্যাঁ, কিন্তু গুণগুলি হয় না। অমুক ইংরাজি বা সংস্কৃত বা বাংলা লেখক এইরূপ লিখিয়াছেন, আমি ওইরূপ লিখিব, এই কথা কদাপি মনে স্থান দিও না। কদাপি মানে কি, কখনো। হ্যাঁ, কখনো মনে স্থান দিও না। ওকে। তাহলে এখানে দেখো আমাদের লেখক যেটা বলতে চেয়েছেন যে তোমার কখনোই আরেকজনকে কপি করা যাবে না, তুমি তোমার নিজের স্টাইলে চলবা, তোমার লেখার স্টাইল যেন নিজস্বতা থাকে। যেমন রবীন্দ্রনাথের লেখা দেখলে বোঝা যায় এটা রবীন্দ্রনাথের লেখা, কাজী নজরুল ইসলামের লেখা দেখলে বোঝা যায় এটা কাজী নজরুল ইসলামের লেখা, জীবনানন্দ দাশের লেখা দেখলেও বোঝা যায় এটা জীবনানন্দ দাশের লেখা। তাহলে দেখো এই যে বড় বড় কবিদের লেখা পড়লেই তুমি বুঝতে পারবা এটা কি অমুকের লেখা। তো এই যে তাদের একটা সবারই কি আছে, নিজস্ব স্টাইল আছে। তুমি দেখো এই যে ফুটবল বিশ্বকাপ চলতেছে এখন, এখন আমাদের যে বড় বড় প্লেয়ার যারা আছে, হ্যাঁ, তারা মেসি বলো, মেসির খেলার স্টাইল একরকম, রোনালদোর খেলার স্টাইল একরকম, তাই না? তো এই যে আমি আসলে আর বেশি প্লেয়ারের নাম জানি না, তাই বলতে পারতেছি না। আমি খেলা টেলা এত দেখি না, আমার এত আগ্রহ নাই। আমার 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 খুব ইয়া হচ্ছে, আমি মুভি দেখি প্রচুর, বুঝা গেছে, বিভিন্ন সিরিজ মুভি এইসব ইয়েগুলো আমি দেখি। IBM রেটিং এ যেগুলো 8+ রেটিং থাকে আমি সেগুলো দেখি। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে তোমরা এই যে তাদের সবারই কি লেখার স্টাইল কি হয়, এক একজনের এক এক রকম হয়, ঠিক তেমনি
আম, এ, তুমি যদি এটা কাউকে কপি করো তাহলে তোমার নিজস্বতা থাকবে না, সেখানে তুমি তার দোষগুলোই ইয়ে করবা, গ্রহণ করবা, ভালো গুণগুলো গ্রহণ করতে পারবে না। 12 নম্বর বলেছে, যে কথা প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। মানে তুমি যেটা প্রমাণ দিতে পারবে না সেটা লিখবে না। মানে কি, মানে হচ্ছে যে তোমার কথায় যেন বা লেখানিতে যেন একটা রিয়েলিটি থাকে। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময় প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। মানে তুমি একটা আর্টিকেল লিখেছো, তোমাকে কিন্তু সোর্স গুলো উল্লেখ করতে হবে। তুমি একটা কথা বলেছো, অমুকে তো এটা বলছে, তার সে কোথায় এটা বলছে সেটা তোমাকে সোর্স থাকতে হবে। আমরা আমরা রেফারেন্স খুঁজি না, রেফারেন্স, সেই রেফারেন্সের কথা এখানে লেখক বলেছেন। বা মনে করো তুমি এই যে যেমন মনে করো মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটা লিখেছেন, হ্যাঁ, এই জন্য তিনি কি করেছেন, পদ্মা নদীর মাঝি যারা আছে তাদের সাথে অনেক দিন থেকেছেন, তাদের সাথে নৌকায় মাছ ধরতে গেছেন, তাদের মতো করে লেবারের মতো থেকেছেন, এবং তারপরে তিনি লিখেছেন। এবং কেউ যদি বলে যে পদ্মা নদীর মাঝি যারা আছে তারা এরকম না, তখন তিনি রেফারেন্স হিসেবে বলতে পারতেন যে না, অমুক জায়গায় গিয়ে তুমি ওদের সাথে দেখো, তাদের জীবনটা এরকম। তাহলে সেই কথাটা আমরা এখানে লেখকের কাছ থেকে জানতে পারছি যে এমন কোনো কিছু লেখা যাবে না যেটার প্রমাণ আমি দিতে পারবো না। অনেক সময় আমাদের এটার প্রমাণ দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আমাদের হাতে রেফারেন্স থাকা দরকার আছে। 13 নম্বর কি বলেছেন দেখো, বাংলা সাহিত্য বাংলার ভরসা। মানে আমাদের এই যে বাংলা, আমাদের এই বাংলা পুরো বাংলা ভাষা সাহিত্য সবকিছু ভরসা। বাংলা বলতে বাংলাদেশ, তখন কিন্তু আর এই ভারত পাকিস্তান তো ছিল না, তখন পুরো পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলে একটা বাংলা ছিল। সেই বাংলা সাহিত্যকে বাংলার ভরসা তিনি বলেছেন। কারণ দেখবা, একটা জাতি যত উন্নত সেই জাতির সাহিত্য তত উন্নত। আজকে তুমি দেখো যে এই ইরানকে ইরানকে আমেরিকা পর্যদুস্ত করতে পারতেছে না। কারণটা কি? কারণটা হচ্ছে ইরানের সাহিত্য। আমরা একদম সেই প্রাচীন কাল থেকে উন্নত সাহিত্য তাদের আছে। তাদের ইরানের প্রত্যেকটা মানুষের মেন্টালিটি অন্যরকম, এই সাহিত্য তাদেরকে এভাবে তৈরি করেছে, তারা হার মানবে না। ওকে। তারপর দেখো ইংরেজদের সাহিত্য সেভাবে। ওকে। তারপর তুমি এই এই- এই যে চীনের ব্যাপারটা দেখো, সেখানে তাদের একটা স্ট্রং সাহিত্যিক ইয়ে আছে, কনফুসিয়াস। হ্যাঁ, জাপানে যদি দেখো, জাপানের আমরা যত বড় বড় জাতি দেখব, যত বড় বড় শক্তিশালী রাষ্ট্র দেখব, হ্যাঁ, সবার কিন্তু একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তাদের সাহিত্য অত্যন্ত শক্তিশালী। তাই ওই অঞ্চলের মানুষের সংস্কৃতিটাও হয়েছে অত্যন্ত শক্তিশালী। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি বলতে আমরা বুঝি আমরা আসলে যা, তাই হচ্ছে আমাদের সংস্কৃতি। ওকে। আমরা যেমন বড়দের সম্মান করি, ছোটদের ভালোবাসি, তাই না? আবার দেখো আমাদের মতো জাতি, বাঙালি জাতি কি একজন আরেকজনের পিছনে সবসময় লেগে থাকি, এটা হচ্ছে আমাদের সংস্কৃতি। ওকে। তো আমাদেরকে লেখক সেটাই বলেছে যে বাংলা সাহিত্য বাংলার ভরসা। আজকে তোমরা সাহিত্য পড়ে যতটা এই নিজের দেশপ্রেমকে অনুভব করতে পারো, এই যে 24-এর আন্দোলনের সময় যে গান গেয়েছে, এমন দেশকে কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই যে এই গানটা গাওয়ার সময় তুমি এই আন্দোলন বা এর সময় তোমার ভিতরে যে অনুভূতিটা জাগ্রত হয়েছে, সেটা হয়তো বা অন্য কোনো ঘটনাতে এতটা জাগ্রত হয় নাই। এভাবে সাহিত্য আমাদেরকে মনের ভিতরে একটা আলাদা জোর তৈরি করে, আলাদা একটা মানসিকতা তৈরি করে। সেই জন্য লেখক বলেছেন বাংলা সাহিত্য বাংলার ভরসা। এই নিয়মগুলি বাংলা লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। ওকে। মানে লেখক বলেছেন যে এই যে আমি যে সে তিনি যে 12টা, এর আগের যে 12টা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন, সেগুলো যদি বর্তমান লেখকরা কি ফলো করে, তাহলে সে কি উন্নতি, বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকিবে। মানে কি, অত্যন্ত বর্ধনশীল হতে থাকবে, মানে এটা উন্নত, দ্রুত উন্নত হতে থাকবে। ওকে। এরপর আসে আমাদের শব্দার্থ টিকা। শব্দার্থ টিকাটা তোমরা একদম বই থেকে খুব ভালো করে শিখে ফেলবে। মনে রাখবে তোমাদের যে টেক্সট, যে ইয়াটা আছে তোমাদের প্রশ্ন সৃজনশীলে, জ্ঞানমূলক প্রশ্নটা আসবে মূল টেক্সট থেকে, হ্যাঁ। আবার এখানে শব্দার্থ টিকা থেকেও কিছু আসতে পারে। আবার এখানে কিছু থাকে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, সেই অনুধাবনমূলক প্রশ্ন আসবে শব্দার্থ টিকা থেকে। আর উচ্চতর দক্ষতা আর প্রয়োগ আসবে তোমার কোথা থেকে?
ওই যে আমাদের পাঠ পরিচিতি যেটা আছে সেটা থেকে। তো যাই হোক, আমরা শব্দার্থ টিকাগুলো একটু দেখি, আমার সাথে সাথে তোমরা পড়ে ফেলো। যশ মানে হচ্ছে সুখ্যাতি, সুনাম, কীর্তি, এটা আমরা আগে বলেছি। লোকরঞ্জন মানে কি? জনসাধারণের মনোরঞ্জন বা সন্তোষ বিধান, মানে সাধারণ মানুষকে খুশি করার জন্য যেটা করা হয়। ধর্ম বিরুদ্ধ মানে নীতি নৈতিকতার বিরোধী, এটা কিন্তু আমি আগেই বলেছি। কোটেশন মানে উদ্ধৃতি, মানে আমরা যে লেখা উল্লেখ করি, তিনি বলেছেন, আমরা অনেক সময় লেখার ভিতরে এভাবে একটা কোটেশন দেই, আমরা বলি না যে তিনি বলেছেন, হ্যাঁ, তিনি বলেছেন, এভাবে দিয়ে তারপরে দিয়ে এভাবে ইনভার্টেড কমার, হ্যাঁ, আজ আমি যাব না, আজ আমি যাব না, এই যে ইনভার্টেড কমার ভিতরে যে ইয়েটা থাকে, এটাকে বলা হচ্ছে কি? কোটেশন। ওকে, তাহলে এই যে অন্যের লেখা বা বক্তব্য উদ্ধার করে লেখায় ব্যবহার, উদ্ধার করে বলতে এভাবে কোটেশন ইয়ে করে লেখা আর কি, ইনভার্টেড কমার ভিতরে লেখা। অলংকার, ভূষণ, প্রসাধন, শোভা। হুম, এটা অনেক সময় তোমাদেরকে কি সমার্থক শব্দ হিসেবে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে অনেকবার। হ্যাঁ, ভূষণ শব্দের সমার্থক শব্দ কোনটি? প্রসাধন শব্দের সমার্থক শব্দ কোনটি? শোভা। ওকে, ভাষার মাধুর্য উৎকর্ষ বৃদ্ধির এমন করে এমন গুণ। ব্যঙ্গ মানে পরিহাস বা বিদ্রূপ। কদাপি মানে কখনো কোনো কালে। ওকে, আহ কদাপি মানে কি? কখনো অথবা কি কোনো কালে, কখনো, হ্যাঁ, ঠিক আছে। বাংলা, বাঙ্গালা মানে বাঙ্গালা লেখক কিন্তু এদের দেখো, খেয়াল করো, বাঙ্গালা এভাবে লিখছে, বয়কারা বা, উ, গ, আকার, লয়কারা লা, বাঙ্গালা এভাবে তিনি লিখেছেন। হ্যাঁ, তোমরা কিন্তু লেখকের যেভাবে লেখা লিখেছেন, তোমরা এভাবেই প্রবন্ধের নামটা লেখার সময় এভাবেই লিখবে, বাংলা এভাবে লিখবে না। হ্যাঁ, এই বাংলা, বাঙ্গালা বলতে এই বাংলা শব্দটাকে বোঝানো হচ্ছে। লেখক যেভাবে লিখছে আমাদের পরীক্ষা খাতায় এভাবেই লিখতে হবে। তো 19 শতকে মানে 1800 থেকে 1899 সময়কালটাকে বলা হয় কি? 19 শতক। 1800 থেকে 1899 এই সময়কালটাকে বলা হচ্ছে কি? 19 শতক। বঙ্কিমচন্দ্রের কালে শব্দটি বাঙ্গালা রূপে লেখা হতো। শব্দটি পরিবর্তন হয়েছে এভাবে: বাঙ্গালা, বাংলা, বাংলা। ওকে, আমরা যে বাংলা বানান লিখি, বাংলা বানান এভাবে কিন্তু ব্যাকরণের নিয়ম অনুযায়ী ভুল। আমাদের ব্যাকরণের নিয়ম অনুযায়ী শুদ্ধ রূপ হচ্ছে এটা। কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের যে সংবিধান লেখা হইলো, সেই সংবিধানে বাংলাটা এভাবে লেখা হয়েছে দেখে সব জায়গায় বাংলা বানানটা এভাবে লিখতে হয়। এটা বেশি প্রচলিত। তা আমরা পাঠ পরিচিতি অংশটা পড়বো। তোমাদের একটা কথা বলি, যে তোমরা অনেক সময় ইয়া লেখার সময়, ওটা কি বলে, উম তোমরা অনেক সময় ওই যে সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার সময়, হ্যাঁ, ইয়া করতে পারো না, মানে কি লিখবা বুঝতে পারো না, হ্যাঁ, কথা গুছিয়ে লিখতে পারো না, এই জন্য তোমাদের পাঠ পরিচিতি অংশটা ভালো করে, অনেকটা বলা যায় যে মুখস্থ করে ফেলতে হবে। কথা আমরা কেন গুছিয়ে লিখতে পারি না? কারণ আমরা কথা জানি না। তোমার ভিতরে মাল না থাকলে তো তুমি আহ ইয়ে করতে পারবে না, লিখতে পারবে না। তো তোমার ভিতরে মাল ক্রিয়েট করতে হবে। সেই ক্রিয়েট করার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এই যে পাঠ পরিচিতি অংশটা ভালো করে শিখে ফেলা। ওকে, তোমরা কিন্তু এখন অ্যামেচার, একদম মানে একদম নবীন, তোমাদের ভিতরে কোনো ইয়া হয় না, তোমাদের এখনো লার্ন না, তোমাদের অনেক কিছু শেখার আছে। চাইলেই তোমরা কি খুব বেশি মার্জিত বাংলা ভাষা লিখতে পারবে না। তবে কিভাবে লিখতে পারবে? যখন তোমরা এই কথাগুলো, এই যে পাঠ পরিচিতিতে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো যখন শিখে ফেলবা, ওগুলো পরীক্ষার খাতাতে তোমার ইয়েতে যখন লিখবা, পরীক্ষক যখন খাতা কাটবে, তখন তিনি তোমাকে আলাদাভাবে কি মার্ক করতে পারবে। তাই জন্য পাঠ পরিচিতিটা আমাকে লাইন বাই লাইন পড়তে হবে। এছাড়াও এমসিকিউ সহ বিভিন্ন প্রশ্নের উত্তর, এক কথায় উত্তর, জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো আমরা কি পাঠ পরিচিতি থেকেই বেশি দেয়া হচ্ছে। তোমাদের প্রশ্ন কিন্তু দিন বাই দিনে থেকে দিনে আরো বেশি কঠিন থেকে কঠিনতর হবে, তাই তোমাদের এখানে পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়তে হবে। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি লেখক হিসেবে হিসেবে পরিচিত। বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় প্রচার পত্রিকায় 1855 সালে। এটা মার্ক করো, খুবই গুরুত্বপূর্ণ। বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন রচনাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? প্রচার পত্রিকায়। কত সালে? 1885 সালে। পরে এটি, এটা মার্ক করো, পরে এটি তার বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। তাহলে এখন যদি প্রশ্ন আসে,
বাংলার বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, এই রচনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে হবে কি বিবিধ প্রবন্ধ। আর যদি বলে যে কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল, তাহলে হবে কি প্রচার পত্রিকায়। ওকে, আমি প্রথমে বলেছিলাম সাধুরীতিতে লেখা। আমাদের পুরো রচনাটা সাধুরীতিতে লেখা। এই প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। ওকে, বক্তব্যের তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। সর্বকালীন কি আছে? বৈশ্বিক আবেদন, মানে তিনি যে কথাগুলো তিনি বলেছেন এখানে, সেই কথাগুলো স- পুরো পৃথিবীর যে কোনো লেখকদের জন্যই কি প্রযোজ্য। এটা যে শুধু বাংলার লেখকদের জন্য প্রযোজ্য তাই নয়, পৃথিবীর যে কোনো লেখকের কাছে লেখকের জন্য কি এই জিনিসটা প্রযোজ্য। নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। তিনি বলেন, খ্যাতি বা অর্থের উদ্দেশ্য নয়, লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায় মানে উদ্দেশ্যে। বঙ্কিমচন্দ্রের মতে অসত্য, নীতিনৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়, মানে দরকার। বাঞ্ছনীয় মানে কি? প্রয়োজন বা দরকার। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে বারবার পাঠ ও সংশোধন করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। এই কথাটা তিনি কাদেরকে বলেছেন? নতুন লেখকদের উদ্দেশ্যে বলেছেন। কেন বলেছেন? কারণ তাদের ভিতরে দেখো, যারা আম, নতুন লিখে তাদের লেখাতে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, এই কারণে লেখক বলেছেন এটা সাথে সাথে না ছাপিয়ে কিছুদিন পরে ছাপাতে। ওকে, কিন্তু বড় বড় লেখক যারা আছে, যেমন মনে করো কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, তিনি কিন্তু এত ধার ধারতেন না। ওই যে দেখা গেছে যে একদিন আব্বাস উদ্দিন তাকে গিয়ে ধরছে, আমাকে একটা গান লিখে দাও। তো নজরুল অনেকদিন ধরে তাকে ঘুরাচ্ছে, তো একদিন বাসায় চলে গেছে, বাসায় চলে গিয়ে বলতেছে আমাকে একটা গান লিখে দাও। হ্যাঁ, তো কাজী নজরুল ইসলাম বললেন যে গান লিখে দিব, আচ্ছা ঠিক আছে তুমি বসো। তখন নামাজের টাইম হয়েছে, তো আব্বাস উদ্দিন বলতেছে যে আমার নামাজের টাইম হয়েছে, আমি নামাজ পড়বো, আমাকে একটা দায় নামাজ দাও। তো নজরুল তাকে একটা দায় নামাজ দিলেন। তো তিনি নামাজ পড়তে পড়তে এদিকে কাজী নজরুল ইসলাম একটা গানের জায়গায় দুইটা গান লিখে ফেলছে। ওকে, তো বড় বড় লেখকদের জন্য কিন্তু এই জিনিসটা এমন নিয়ম খাটে না। তুমি যখন ওই যে অনেক বেশি প্রফেশনাল হয়ে যাবে, তখন তুমি যেটা ইয়ে করবে সেটাতেই কাজ হয়ে যাবে। কিন্তু তোমার নতুন নতুন ইয়ে করতে গেলে অনেক কিছু তোমাকে শিখতে হবে, সেটাই তিনি বলেছেন। যে নতুন লেখকদের কিছুদিন কি লেখা লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করার পর বারবার পাঠ ও সংশোধন করে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যার যে বিষয়ে অধিকার নাই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি লেখায় বিদ্যা জাহির করার প্রবণতাকে তিনি নিন্দনীয় বলেছেন। পাশাপাশি তিনি অনুকরণ বৃত্তিকে দূষণীয় বলেছেন। দূষণীয় মানে কি? মানে এটা খারাপ, এটা বলেছেন। আবশ্যক মানে আবশ্যকভাবে মানে অবশ্যই লেখার সৌষ্ঠব বৃদ্ধি মানে সৌন্দর্য বৃদ্ধি বা পরিহাস করার চেষ্টাও তার কাছে গ্রহণযোগ্য নয়। মানে ওই যে অলংকার প্রয়োগ করতে মানা করছে সেটা। সারল্যকেই তিনি সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলে মনে করেন। মার্ক করো। সর্বোপরি তিনি বস্তুনিষ্ঠতার উপরে গুরুত্ব আরোপ করেছেন। বস্তুনিষ্ঠতা মানে কি? ওই যে যেটা রিয়েলিটি থাকতে হবে, বাস্তবতা থাকতে হবে, বা তোমার লেখার সূত্র থাকতে হবে। এভাবে এই ছোট লেখাটিতে তিনি লেখকের আদর্শ কি হওয়া উচিত তা অত্যাবশ্যকীয় শব্দ প্রয়োগে উপস্থাপন করেছেন। নবীন লেখকরা বঙ্কিমচন্দ্রের পরামর্শ অনুসরণ করলে লেখক ও পাঠক উভয়েই নিশ্চিতভাবে উপকৃত হবেন। দেখো, লেখক উপকৃত হবেন, পাঠকও উপকৃত হবেন। তেমনি আমাদের মননশীল ও সৃজনশীল জগৎ আরো সমৃদ্ধ হবে। আমাদের মননশীল জগৎ, এই যে আমরা যে মন মানসিকতা, যে আমি বললাম যে আফগানদের বলো, ইরানকে বলো, কেন হারাতে পারে নাই? তার কারণ তাদের মন মানসিকতা। সৃজনশীল, সৃজনশীল মানে কি? নতুন ক্রিয়েটিভিটি, আমরা নতুন কিছু ইয়ে করতে পারবো। এই যে জগৎ আরো কি সমৃদ্ধ হবে। তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো আমরা আজকের ক্লাসে বাংলা নব্য লেখক দিগের প্রতি নিবেদন, এই ক্লাসে আমরা আহ, লেখকের পরিচিতি পড়েছি। আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ইয়েটা ভালো করে আলোচনা করেছি। তোমাদেরকেও বলবো যে তোমরা বইতে ঠিক এভাবে দাগিয়ে দাগিয়ে পড়বে এবং বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে। হ্যাঁ, আর তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, তোমরা এই যে যে সৃজনশীল প্রশ্নটা আছে সেই সৃজনশীল প্রশ্নটা পড়ে তোমরা তোমাদের মতো করে উত্তর লিখে আহ, আহ, জানাবে। ঠিক আছে? উত্তর লিখবে এবং কোথাও কোনো সমস্যা ফেস করলে আমাকে জানাবে।
তো আজকে ক্লাস এতটুকুই আমরা রাখতেছি। তোমাদের ইনশাল্লাহ আগামী শনিবার দিন আবার রাত 8টার সময় দেখা হবে। আমরা ওই দিন বাংলা ব্যাকরণের একটা টপিকস আলোচনা করব। আমরা কিন্তু এভাবে একটা টপিকস করব, প্রথমে একটা বাংলা ফার্স্ট পেপারের গদ্য, তারপরে একটা বাংলা সেকেন্ড পেপারের ব্যাকরণ অথবা নির্মিতি থেকে একটা টপিকস, এবং তারপরে আবার একটা কি বাংলা পদ্য আলোচনা করব। এক এক সপ্তাহে এক একটা বিষয় নিয়ে আমরা কি আলোচনা করব, এবং এখানে আমি এভাবে মূল বই থেকে পড়াবো। যদিও তোমাদের ব্যাকরণ তো মূল বই এক একজনের এক এক রকম, ওখানে তাই আমি আমার নিজস্ব কিছু স্লাইড আছে, সেই স্লাইডের ইয়ে থেকে পড়াবো, বুঝাবো। তো আমি তোমাদেরকে কালকে একটা পরীক্ষা নিব, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব। তোমরা এই বাংলা নব্য লেখক দিগের প্রতিনিবেদনের ইয়েটা ভালো করে পড়বা। অনলাইন লিঙ্কটা আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখানে মডেল টেস্ট দিবে আর কি। তো যারা ভিডিও দেখেছো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, এবং ভালো থাকবে। এবং আমি আবারও বলতেছি, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে এইচএসসি লেভেলে বা জুনিয়র ভাই বোন যারা আছে বা যারা এটা জানে না, তাদেরকে আমার এই ক্লাসের মেসেজটা একটু পৌঁছে দিবে, তাদেরকে বলবে এই জয়েন করার জন্য, আমার অনুরোধটা পৌঁছে দিবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যালো।